আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা আজকে থেকে আমরা এইচটিএমএল শেখা শুরু করব। এর তিনটা পার্ট হতে পারে, দুই থেকে তিনটা, সর্বোচ্চ তিনটাই হবে। এই তিনটা পার্টে আমরা এইচটিএমএল নিয়ে পুরো বিষয় জানবো। আমাদের সবকিছু জানতে হবে এমনটা না। আমাদের যেগুলো প্রজেক্টে জানা প্রয়োজন, যেগুলো ইন্টারভিউতে আসে, যেগুলো দিয়ে আমরা এআই কে খুব সহজে প্রম্পটে লিখতে পারবো যে আমার এই প্রয়োজন, আমি এই প্রজেক্ট করব, এই স্ট্রাকচার তুমি নিয়ে কাজ করো, এটা যেন বলতে পারি। এই জন্য আমাদের যতটুকু জানা প্রয়োজন এইচটিএমএল ততটুকু আমাদের জানতে হবে। একজন সিনিয়র ওয়েব ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, তারাও যে সবকিছু জানেন এমনটা না। তাদেরও তারাও ভুলে যান, তাদেরও অনেক কিছু মনে থাকে না, কিন্তু তারা জানেন যে একটা প্রবলেম করছে, এই প্রবলেমে সলভ করতে আমাদের এইচটিএমএল কি কি প্রয়োজন এটা তিনি জানেন। এটা তারা জানে, অর্থাৎ কিওয়ার্ড গুলো তারা জানে। আমাদের এই মানে এই এই জিনিসটা আয়ত্ত নিয়ে আসতে হবে। সবকিছু মনে রাখার প্রয়োজন নাই, ঠিক আছে? সবকিছু জানার প্রয়োজন নাই, বাট আমাদের যেগুলো না জানলেই না, যেগুলো প্রজেক্টের প্রয়োজন, প্রবলেম সলভ করতে প্রয়োজন, সেগুলো আমাদের জানতে হবে, মাস্ট বি জানতে হবে। এনিওয়ে, আমরা শুরু করি। আজকে থেকে আমরা শুরু করব কি এইচটিএমএল, ঠিক আছে? তো আমরা শিখবো কি এইচটিএমএল। তো এইচটিএমএল এর পূর্ণরূপ কি? এইচটিএমএল পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট, একটু বড় করে লিখি, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ এটা কি বলা হয়? হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচ থেকে হাইপার, টি থেকে টেক্সট, এম থেকে মার্ক আপ, এল থেকে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কি সেটা তো আমরা জানি নাকি? ল্যাঙ্গুয়েজটা কি সেটা আমরা জানি, ঠিক আছে। টেক্সটটা কি সেটাও আমরা জানলাম, যে কোনো একটা টেক্সট, এটাও জানলাম। কিন্তু আমাদের কাছে নতুন কি? হাইপার, আরেকটা হচ্ছে মার্কআপ। এই দুইটা জিনিস আমাদের কাছে নতুন। হাইপার এন্ড মার্কআপ, এই দুইটা জিনিস আমরা নতুন। এই দুইটা আমরা আস্তে আস্তে জানবো যে আসলে ব্যাপারটা কি, ঠিক আছে? তো চলেন আমরা প্রথমত কিছু একটা বিষয় নিয়ে শুরু করি। এই হাইপার টেক্সট মানে এইচটিএমএল কবে আমাদের এলাকাতে আসছে? না, আমাদের এলাকা বলতে আমাদের পৃথিবীতে কবে আসছে? কারণ এটা তো একটা এলাকাই বলা যায়। আমি এখানে কোনো কিছু শেখাচ্ছি বা আমি কোনো কিছু এখন জানছি, আমি একা জানছি না, পুরো পৃথিবী জানে, তাই না? আমি যদি জানতে চাই পুরো পৃথিবী জানবে, কোনো সমস্যা নেই। কারণ এটা এলাকা। তো এলাকাতে কবে আসছে এই এইচটিএমএল টা? এটা সালটা আমরা একটু জানি, সেটা হচ্ছে যে 1989। কত? 1989-এ। মানে খুব একটা বেশি সময় না, তাই না? তার মানে বলা যায় এখানে 11 আর হচ্ছে 26, তবে 37 বছর আগে। ওকে, খুব বেশি একটা সময় না, কিন্তু খুবই কম সময়ের মধ্যে এত চেঞ্জ আসছে পৃথিবীতে। এনিওয়েজ, তো 1989 সালে তখন ফেসবুক কি ছিল, ইউটিউব ছিল, গুগল ছিল, গিটহাব কি ছিল, তারপরে টিকটক, বাংলাদেশের সেরা প্ল্যাটফর্ম বলা যায়, একটা সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটক। তো এগুলো কি ছিল কিনা? ছিল না তো। কিন্তু তখন ইন্টারনেট ছিল। এগুলো কোনো কিছু ছিল না, কিন্তু ইন্টারনেট ইন্টারনেট ছিল। তার মানে বলা যায় যে আমাদের যে বিভিন্ন ওয়েবসাইট বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন, এগুলো ছাড়াও ইন্টারনেট চলতো। মানে এগুলো যদি আজও ধ্বংস হয়ে যায়, আমি চাই ধ্বংস হয়ে যাক, যদি ধ্বংস হয়ে যায়, ইন্টারনেট নষ্ট হবে না, ইন্টারনেট থাকবে। তবে ইন্টারনেটের উপরে এই প্ল্যাটফর্ম গুলো দাঁড়িয়ে আছে, হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট দাঁড়িয়ে আছে ইন্টারনেটের উপরে। তাই এখান থেকে বোঝা গেল যে ইন্টারনেট আর ওয়েবসাইট দুটো আলাদা জিনিস। তবে ওয়েবসাইট ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট, বাট ওয়েবসাইটের উপর ইন্টারনেটের ডিপেন্ডেন্ট না। ওয়েবসাইট কিভাবে ধ্বংস হলো, কিভাবে কি হলো, ইন্টারনেটের কিছু যাবে আসবে না। তার মানে 1989 সালে আমাদের এইচটিএমএল কি হয়, ক্রিয়েট করা হয়। ইন্টারনেট ছিল কেমন? ইন্টারনেট ছিল, ধরেন একজন ইঞ্জিনিয়ার, তিনি আছেন কোথায়? বিডিতে, মানে আমার প্রিয় বাংলাদেশে আছে। আরেকটা হচ্ছে কি,
আপনার প্রিয় দেশ ইউএসএ, ঠিক আছে? তো ইউএসএ আর বিটিতে এখন এই দুইটা মানুষ, মানে এই দুই কোম্পানি মানুষ চাচ্ছে যে একে অপরের সাথে যুক্ত হতে। ঠিক আছে, ধরেন যে আমি মনে করেন যে বাংলাদেশে থাকি, আর আমি যেখানে জব করি সেটা হচ্ছে ইউএসএ, রিমোট জব করছি। তো আমি এখান থেকে ডেটা কিভাবে পাঠাবো, আমি যে কাজ করছি আমি তার সাথে যুক্ত হব কিভাবে, আমি আমার প্রজেক্ট কিভাবে দেখাবো, আমার এই ডকুমেন্ট কিভাবে তাকে শেয়ার করব, তাই না? এটা একটা বড় ব্যাপার। তো 1989 সালে এমন একটা ঘটনা ঘটে যে এখানে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিতে ধরেন যে একটা কোম্পানি ছিল, সেখানে হাজার হাজার কর্মচারী ছিল। সেখানে কি ছিল, হাজার কর্মচারী ছিল, কিন্তু তারা যে একটা ডকুমেন্ট আরেকটা ডকুমেন্টে শেয়ার করবে, মানে শেয়ারিং এর ব্যাপারটা খুব একটা ভালো ছিল না। ইন্টারনেট ছিল, বাট সেই ইন্টারনেটকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে খুব সহজে কোনো কিছু শেয়ার করা, কোনো কিছু জানা, এটা ছিল না। তখন তখন কি ছিল, তখন ছিল সিডি বলতে পারেন, ফ্যাক্স ছিল, পেপার ছিল, আহ, আরো কিছু ছিল আর কি। তো এইগুলোর মাধ্যমে যেটা আদান প্রদান করা যেত, ধরেন যে আপনি সিডির মাধ্যমে করবেন, সিডিতে কি করা হয়, আপনি সিডিতে তো একজনের কাছে পাঠাইতে হবে, আপনি রেকর্ড করলেন, রেকর্ড করে সিডিতে একজনের কাছে পাঠালেন, সিডিতেই পাঠানো লাগছে, তার মানে কি কোনো একটা মানুষের মাধ্যমে সেটা পৌঁছানো লাগছে, রাইট? তো এটা একটা জটিল প্রক্রিয়া ছিল সে সময়। আরেকটা বড় ব্যাপার ছিল যে ধরেন যে ফাইল ফরম্যাট, ধরেন যে আপনি কম্পিউটার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ফাইল ফরম্যাট পাঠাবেন, ধরেন যে এই কম্পিউটার থেকে কম্পিউটারে কি করছেন, আপনি ফাইল পাঠাচ্ছেন, কিন্তু ফাইল ফরম্যাট আলাদা ছিল, এই কম্পিউটারের জন্য একটা আলাদা সিস্টেম, আবার এই কম্পিউটারের জন্য একটা আলাদা সিস্টেম। বুঝতে পেরেছেন? তো দুইটা আলাদা একটা সিস্টেম ছিল। তো তো একটা ডকুমেন্ট যদি পাঠানো যেত তারপর সে পড়তে পারতো না, পড়াটা জটিল ছিল। খুব একটা বাজে অবস্থা ছিল শেয়ার সিস্টেমটা। তো এই শেয়ার সিস্টেমটাই ইমপ্রুভ করতে চেয়েছিলেন আমাদের বস, ওয়েবের লিজেন্ড টিম বার্নার্স-লি। এই প্রবলেম সলভটাই করেছেন কে, আমরা নামটা লিখি একটু, টিম, বানান ভুল হতে পারে, টিম বার্নার্স, কি বার্নার্স, ইয়েস এটা ঠিক আছে মনে হয়, টিম বার্নার্স-লি, ঠিক আছে। তো ইনি আমাদের এই শেয়ার সিস্টেমটা একটু ইমপ্রুভ করতে চেয়েছিলেন। তিনি চিন্তা করলেন, তার মাথায় আসলো যে আমরা একটা ডকুমেন্ট থেকে একটা ডকুমেন্টে যদি ক্লিক করি, ওখানে একটা ডকুমেন্ট আছে, একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে কিভাবে জাম্প দিতে পারি, এইভাবে যে আপনার কাছে কিছু টেক্সট আছে, ঠিক আছে, ধরেন যে কিছু টেক্সট আছে যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো, সরি, হ্যালো ওয়ার্ল্ড, ওকে, এটা আছে, মনে করেন যে এটা আছে। এখানে আপনি জানতে চাচ্ছেন যে অ্যাবাউট ইন্টারনেট, ইন্টারনেট। সো এটা যখন আছে, এটা আরেকটা ব্যাপার যে এটা মনে করেন যে একটা লিংক, আপনি চাচ্ছেন যে এটাতে যদি আপনি ক্লিক করেন আপনি ইন্টারনেটের একটা আলাদা ডকুমেন্টে চলে যাবেন। এইটাই তারা করতে চেয়েছিল, টিম বার্নার্স-লি স্যার এটাই করতে চেয়েছিলেন যে আমি এটাতে ক্লিক করব, আমাকে এই ইন্টারনেট ডকুমেন্টে নিয়ে যাবে। এই যে এই জিনিসটা, মানে একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে জাম্প করা, এটাকে বলা হয় হাইপার। এটাকে কি বলা হয়, হাইপার। এটা হচ্ছে হাইপার টেক্সট। বুঝতে পেরেছেন? তার মানে আমাদের একটা জিনিস শেষ, আমরা এটা বুঝে ফেলছি, মানে একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে জাম্প দেওয়া, এটা হচ্ছে হাইপার টেক্সট। ঠিক আছে, বাকি থাকলো কি মার্কআপ, এটা আমরা জানবো। এটা হচ্ছে কি একটা হাইপার টেক্সট। এই প্রবলেম সলভ করাটাই টিম বার্নার্স-লি স্যারের প্রধান উদ্দেশ্য ছিল এত সালে। অনেক সায়েন্টিস্ট ছিল সেখানে, একটা কোম্পানি, তার নাম হচ্ছে সার্ন, সিআরএল। তো ওইখানে হাজার হাজার সায়েন্টিস্ট ছিল, তারা গবেষণা করতেছিলেন, কিন্তু গবেষণা করছেন তো ডকুমেন্ট তো শেয়ার করতে হবে। তারা একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্ট পড়তে চাচ্ছিলেন, বাট সেটা পাচ্ছিলেন না, মানে শেয়ার সিস্টেমটা খুবই বাজে ছিল। সেজন্য টিম বার্নার্স-লি স্যারের এই আইডিয়াটা আসলো যে আমরা একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্ট জাম্প দিই।
পারে কিনা দেখা যাক। তো তখন থেকে সৃষ্টি। তো টিম বার্নার্স-লি স্যার শুধুমাত্র এইচটিএমএল তৈরি করেননি, তিনি ডাব্লিউ তৈরি করেছেন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে বলা হয় যে পৃথিবীর যত ওয়েবসাইট আছে পুরো ওয়েবসাইট দাঁড়িয়ে আছে কিসের উপরে? ডাব্লিউ এর উপরে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উপরে। যেমন ইন্টারনেটের উপর দাঁড়িয়ে আছে কি পৃথিবীর সকল ওয়েবসাইট, রাইট? এবং সকল ওয়েবসাইট দাঁড়িয়ে আছে কিসের উপরে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উপরে। এ ব্যাপার নিয়ে আমি বলছি, কোনো সমস্যা নাই। তো এটাই ছিল। তো ধরেন যে আহ এটা তো বুঝলাম। আমি যদি আরেকটা উদাহরণ দিতে পারি, যে ধরেন কি দিব, আপনি যদি এখানে দেন যে আর ই এস ই আর সি এইচ আর ই আর এস ই আর সি এইচ রিসার্চ এ, ধরেন রিসার্চ এ আছে, এটা একটা লিংক, আবার এটা একটা হাইপার, এবং আরেকটা আছে কি রিসার্চ আর ই এস সি এ আর সি এইচ রিসার্চ বি। তো এটাতে আছে, মনে করেন আপনি যখনই রিসার্চ এতে ক্লিক করছেন আপনি রিসার্চ এ পেজে চলে যাচ্ছেন, আপনি রিসার্চ বিতে ক্লিক করছেন আপনি রিসার্চ বি ডকুমেন্টে চলে যাচ্ছেন। এই জিনিসটাই করতে চেয়েছিলেন, এবং প্রথম দিকে ওয়েবসাইট গুলো এমনই ছিল, ঠিক আছে? প্রথম দিকে ওয়েবসাইট গুলো, এটা এখন হাস্যকর মনে হয়, বাট তখন এটাই বিপ্লব ছিল। এরকম চিন্তা করাটাই তখন বিপ্লব ছিল। জাস্ট কোনো লজিক নাই, কোনো কিছু না, জাস্ট ক্লিকেবল আর কিছু না, জাস্ট ক্লিকেবল আর কিচ্ছু না। এটাই তখনকার বিপ্লব। তখনকার মানুষের মাথায় চিন্তা আসে না এটার মাধ্যমে এটা করা যেতে পারে, তখন থেকেই শুরু। সূচনায় তো কঠিন। তো টিম বার্নার্স-লি স্যার এটাই করে গিয়েছিলেন, সূচনা করে গিয়েছিলেন। এনিওয়েজ, তার মানে আমরা ক্লিকের মাধ্যমে এভাবে যাচ্ছে যে রিসার্চ এ রিসার্চ বি রিসার্চ সি, এভাবে করে আমরা একটা ডকুমেন্ট থেকে একটা ডকুমেন্টে কি হতে পারি, জাম দিতে পারি। ঠিক আছে। তো হাইপার টেক্সটটা আমরা বুঝলাম, রাইট? হাইপার টেক্সটটা আমরা বুঝে গেছি। এখন আমরা মার্কআপ নিয়ে একটু আলোচনা করতে পারি। যেমন আমাদের হাইপার টেক্সট শেষ, আমরা হচ্ছে মার্কআপ নিয়ে একটু আলোচনা করি। মার্কআপটা কি? মার্কআপটা হচ্ছে, এটা জানতে গেলে আমাদের একটু ট্যাগ নিয়ে আলোচনা করা উচিত। হাইপার টেক্সটে অর্থাৎ এইচটিএমএল এ অনেক ট্যাগ রয়েছে। তার মধ্যে মনে করেন যে একটা H1 ট্যাগ, H2 ট্যাগ, এটা রয়েছে হচ্ছে 6 পর্যন্ত। এটাকে বলা হয় হেডিং ট্যাগ। কি বলা হয়? হেডিং ট্যাগ। পি ট্যাগ রয়েছে, এটাকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ, এগুলোকে বলা হয় কি ট্যাগ। তো এর মধ্যে কি থাকে, ধরেন যে আপনি পি ট্যাগ দিলেন, পি ট্যাগের মধ্যে পি ট্যাগ, এখানে মনে করেন যে আপনি একটা টেক্সট দিলেন যে দিস ইজ প্যারা আপনি দিলেন। তো এই যে কন্টেন্ট, তখন ব্রাউজার এটা পড়তে থাকে, ঠিক আছে? তো পড়তে পড়তে যখন দেখলো কি পি ট্যাগ, এটা পি ট্যাগের মধ্যে কি রয়েছে, দিস ইজ প্যারা, তার মানে ব্রাউজার তখন এটা ভাবছে কি এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ। এটা কি প্যারাগ্রাফ ট্যাগ, বলে দেওয়া যে এটা প্যারাগ্রাফ, কিন্তু এইচটিএমএল বলছে, অর্থাৎ এইচটিএমএল পি দিয়ে বলছে যে, ব্রাউজারকে বলছে যে এটা কি একটা প্যারাগ্রাফ। কিন্তু যদি আপনি H1 থাকে এখানে, তাহলে বলবে কি, ব্রাউজার বলে দিবে এটা একটা হেডিং ট্যাগ। তার মানে এই ট্যাগ গুলো আমাদের একটা প্রজেক্টে খুব ইম্পর্টেন্ট। আমাদের ইচ্ছে মতো ট্যাগ ইউজ করা উচিত নয়, এ ব্যাপারে নিয়েও আমি আলোচনা করব। ট্যাগ আমাদেরকে অ্যাক্সেসিবিলিটি দেয়, এটা একটা বড় প্রজেক্ট বা ছোট প্রজেক্টের জন্য গুরুত্বপূর্ণ। এটা আমাদের জানা উচিত যে কখন আমরা আর্টিকেল ইউজ করব, বিভিন্ন ট্যাগ কখন ইউজ করব, কোন ট্যাগটা ইউজ করব, এগুলো আমাদের জানতে হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মানে ব্রাউজার এগুলো পড়তে পারে, এগুলো পড়ে একটা আইডিয়া দেয় যে ব্রাউজারকে, যে আসলে এটা কিন্তু এই ট্যাগ, এটা এই ট্যাগ, এই ট্যাগের মধ্যে এটা আছে, এটা ইম্পর্টেন্ট, এটা সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরকম অনেক ট্যাগ থাকতে পারে। যেমন আমরা বললাম কি হেডিং, প্যারাগ্রাফ, তারপর কি একটা ইমেজ ট্যাগ থাকতে পারে, ভিডিও। আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। এখন মার্কআপটা বুঝলাম, এটা ব্রাউজারকে বলে দেয় যে আসলে এটা এই ট্যাগ, এটা এর মধ্যে এটা আছে, এটা হেডিং, এটা প্যারাগ্রাফ, এগুলো বলে যায়। এখন আসি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা তো আমরা জানি যে আসলে, কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে ধরেন, প্রশ্ন আসে না মানে মনের মধ্যে আসতে পারে, এখানে যে ল্যাঙ্গুয়েজ বলছে, এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ,
আসলে কি এটা ল্যাঙ্গুয়েজ কিনা, কি মনে হয়? এটা ল্যাঙ্গুয়েজ অবশ্যই, বাট এটা তো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা কি একটা ল্যাঙ্গুয়েজ? বাট আমাদের ল্যাঙ্গুয়েজ বলা উচিত না। একটা ল্যাঙ্গুয়েজ হতে হলে কি হতে হয়, একটা মেশিন ল্যাঙ্গুয়েজ হতে হলে কি জানতে হয় আমাদের? সে কি কি জানবে? সে লুপ জানবে, সে ফাংশন জানবে, সে ভ্যারিয়েবল জানবে, সে তো, তাকে তো এগুলো জানতে হবে। এগুলো না জানলে তো আমরা তাকে ল্যাঙ্গুয়েজ বলতে পারি না, রাইট? কিন্তু এটা সাধারণ একটা ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা যে কথা বলি এটা কি ল্যাঙ্গুয়েজ না? আমি বাংলা ভাষায় কথা বলছি, এটা বাংলা। আমি যদি এখন ইংরেজিতে বলি তার মানে কি সেটা কি ইংরেজি? এখন এই মানে আমাদের এই ল্যাঙ্গুয়েজে কোনো ইয়ে আছে নাকি, ভেরিয়েবল লুপ ফাংশন আছে নাকি? নাই তো, তারপর তো এটা ল্যাঙ্গুয়েজ। জাস্ট এটা বোঝা যে আসলে সিনট্যাক্স আছে, আমি এই রুলস ফলো করে কথা বলতে হয়, আমাকে এই ক্যারেক্টার গুলো ইউজ করে কথা বলতে হয়। এখন এই যে এইচটিএমএল ইউজ করতে গেলে তো আমাদের ট্যাগ ইউজ করতে হয়, এখানে সিনট্যাক্স আছে না, রুলস আছে না? আছে তো। এই কারণে এটা ল্যাঙ্গুয়েজ, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। ঠিক আছে, তো এই ব্যাপারটা নিয়েও আমরা আলোচনা করলাম। আমরা এখন নেক্সটে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি, ধরেন একটা উম, আমাদের এই যে একটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট মেক করার জন্য তো এইচটিএমএল ইউজ করবো, রাইট? এইচটিএমএল ইউজ করছি, এইচটিএমএল শিখছি, ওয়েবসাইট মেক করার জন্য তো এইচটিএমএল শিখছি। পরবর্তীতে কি শিখবো? সিএসএস শিখবো, তারপর কি শিখবো? জেএস শিখবো। এই তিনটা ম্যান্ডেটরি। একটা ওয়েবসাইট মেক করার জন্য কি এই তিনটা ম্যান্ডেটরি জানতে হবে আমাকে। এখন যদিও টাইপস্ক্রিপ্ট শেখে অনেকে, তার মধ্যে যে শেখা হচ্ছে, এটা রুট, এটা শিখতে হবে। রুট যত আপনার সব মজবুত হবে তত ভালো। তো সেজন্য আমাদের জেএসটা শেখা উচিত, মাস্ট। জাভাস্ক্রিপ্টও শিখতেই হবে। এনিওয়েজ, তো আমাদের এইচটিএমএল শিখবো কিসের জন্য? ওয়েবসাইটের জন্য। এখন একটু আমরা এইচটিএমএল এ যাবো, কোনো সমস্যা নেই, তার আগে আমাদের একটু এই ওয়েবসাইটটা কিভাবে চলে সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, তাই না? পৃথিবীতে তো হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট রয়েছে, আছে কিনা? আছে তো। এখন এই ওয়েবসাইট গুলো কিসের উপর দাঁড়িয়ে? ওয়েবসাইট কি? যদি বলা হয় যে ওয়েবসাইট কি, তাহলে কি বলবেন আপনি? ওয়েবসাইট কি? আমাকে যদি বলা হয় ওয়েবসাইট মানে কি, ওয়েবসাইটের একটা কি থাকে? ডোমেন থাকে। কি থাকে? একটা ডোমেন থাকে। এন্ড কি থাকে? ওয়েব পেজ। ওয়েব পেজ কি থাকে? ওয়েব পেজ থাকে। ওয়েব পেজ একটা না, অনেকগুলো পেজ থাকতে পারে। তার মানে আমরা বুঝলাম যে ওয়েবসাইটে কি থাকবে? একটা নির্দিষ্ট ডোমেন থাকবে এবং অনেকগুলো ওয়েব পেজ, এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি নিয়ে একটা ওয়েবসাইট। বুঝতে পেরেছি? তার মানে একটা ডোমেন থাকবে। ওই ডোমেন, ধরেন যে google.com এর একটা ডোমেন রয়েছে, youtube.com এর একটা ডোমেন রয়েছে, github.com এর একটা ডোমেন রয়েছে, linkedin.com এর একটা ডোমেন রয়েছে। আমাদের মতো আমরা যেমন পড়তে পারি যে google.com, youtube.com, আমরা যেমন পড়তে পারি, ব্রাউজার সার্ভার এগুলো কিন্তু পড়তে পারে না। এটা একটা ডোমেন নাই, কি নাই? ডোমেন। এটা কি নাই? ডোমেন নাই, ডোমেনের মাধ্যমে এগুলো পড়ে। ঠিক আছে, ডোমেনের মাধ্যমে পড়ে। তাছাড়া এটা আমাদের মতো করে জানে না, আমাদের মতো পড়তে পারে না। ডোমেন নিয়ে ওদের কাজ করতে হয়। তার মানে একটা ডোমেন থাকবে আর অনেকগুলো ওই পেজের সমষ্টি থাকবে। হোম পেজ থাকতে পারে কোন একটা, ধরেন যে এটা একটা হোম পেজ, আমি যদি চিন্তা করি এটা একটা হোম পেজ। হোম পেজে কি থাকলো? ন্যাপবার। ন্যাপবার কি? ন্যাপবারে এখানে একটা লোগো থাকতে পারে, এখানে কিছু লিঙ্ক থাকতে পারে, এখানে লগ ইন, সাইন আপ, প্রোফাইল, বিভিন্ন কিছু থাকতে পারে। এখানে মনে করেন যে একটা হিরো সেকশন থাকতে পারে, কোন একটা প্রোডাক্ট থাকতে পারে, এটা মনে করেন যে প্রোডাক্টের লিস্ট থাকতে পারে, এটা প্রোডাক্টের লিস্ট থাকতে পারে এখানে। এটা মনে করেন কি একটা ফুটার থাকলো, থাকলো একটা ফুটার থাকলো, ঠিক আছে? এটা একটা হোম পেজ। এটা কি হোম পেজ? এখন মনে করেন যে এখানে আপনি কোনো কিছুতে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করলে মনে করেন যে এখানে একটা লগ ইন ফর্ম চলে আসলো। কি আসলো? এটা একটা লগ ইন ফর্ম আসলো। ওকে, এটা একটা লগ ইন ফর্ম আসলো এখানে। এটা লগ ইন ফর্ম বা সাইন আপ যেটা বলেন না কেন।
আসলো। তবে এটাও একটা পেজ, এটাও একটা পেজ। এখানে মনে করেন যে আপনি দিলেন কি যে এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট, রাইট? সো মনে করেন যে এখানে প্রোডাক্টের ডিটেলস আসলো, কি আসলো? প্রোডাক্টের ডিটেলস। এটা আসলো কি প্রোডাক্টের ডিটেলস। এটা কি আসলো? লগইন। এটা প্রোডাক্টের ডিটেলস আসলো। তার মানে কি এগুলো এক একটা কি পেজ। এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা হোম পেজ। মানে অনেকগুলো পেজের সমষ্টি নিয়েই একটা ওয়েবসাইট। এটা মাথায় রাখবেন, এটা কি একটা ওয়েবসাইট। ওকে, তার মানে ওয়েবসাইটটা আমরা বুঝলাম। এখন ওয়েবসাইট পুরোপুরি কি ইন্টারনেটের সাথে যুক্ত কিনা? পুরোপুরি কি ইন্টারনেটের সাথে যুক্ত কিনা? আমি যদি বলি না, মানবেন কিনা? ইন্টারনেট প্রথমত www এর সাথে যুক্ত, তারপরে ওয়েবসাইট। বুঝতে পেরেছেন? তার মানে ওয়েবসাইট গুলো ডিপেন্ডেন্ট কার উপরে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উপরে। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিসের উপর ডিপেন্ডেন্ট? ইন্টারনেটের উপরে। এই লুপ নিয়ে কাজটা হয়। এখানে মনে করেন যে এটা যদি না থাকতো, এই যে www যদি না থাকতো, ওয়েবসাইটের কোনো প্রয়োজন পড়তো না, দরকার ছিল না। এটার জন্য মানে এটা চালাতে গেলে আমাদের কি লাগবে? এটা লাগবে। আবার ইন্টারনেট যদি না থাকে তাহলে এই দুইটা কোনোটাই চলবে না। তার মানে এটা আমরা বলতে পারি যে এটা একটা রোড। এটা কি বলতে পারি আমরা? রোড বলতে পারি। রোড বলতে পারি। এটা কি বলতে পারি? এটাকে বলতে পারি যে শপ। এগুলো কি কি বলতে পারি? এগুলোকে বলতে পারি বাস, ট্রাক, এগুলো বলতে পারি। বাসটাকে বলতে পারি, এগুলোকে শপ বলতে পারি। মনে করেন যে বিভিন্ন শপ আছে না? এগুলোকে কি বলতে পারি? শপ বলতে পারি। সব বলতে পারি বা কিছু একটা বলতে পারি, ঠিক আছে, যেখানে আমাদের নিয়ে যাই। এই বাস ট্র্যাক আমাদের নির্দিষ্ট সব বলতে পারি। আমরা হোমও বলতে পারি, আমরা হোম বলতে পারি। গ্রেট, আমরা হোমও বললাম, সব বললাম, হোম বললাম, রোড, বাস, ট্র্যাক, শপ, হোম, এগুলো বললাম। তার মানে রোড না থাকলে বাস ট্র্যাক চলবে? চলবে না তো। এখন সব হোমে আমরা যেতে পারি বাস ট্র্যাক ছাড়া? মানে কোনো একটা বাহন তো লাগে এখন বর্তমানে, তাই না? তো এটা হচ্ছে ওয়েবসাইট। তো এটা যে বুঝতে হবে, তার মানে কি ইন্টারনেট আর www এই দুটা সেম জিনিস না। এটা আমরা অনেকে মনে করি যে আসলে ইন্টারনেট আর ইন্টারনেট অ্যান্ড ইকুয়ালি দিলাম, ডাবল ইকুয়াল দিলাম, and হচ্ছে www কি সেম জিনিস। আসলে না, এটা সেম জিনিস নয়, রং। এটা রং, ঠিক আছে, এটা মিথ্যা। তবে এটা আমরা বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারনেটটা কিভাবে হয় বা ইন্টারনেটটা কিভাবে আসছে। ধরেন যে আপনার বাসায় দুটা কম্পিউটার আছে, দুটা কম্পিউটার আছে, হ্যাঁ। তো এই দুটো কম্পিউটারকে আপনি যুক্ত করবেন কিভাবে? তার দিয়ে না। আপনি তার দিয়ে যুক্ত করতে পারেন, যে একজনের ডেটা একজনের মধ্যে নিতে পারেন, তার দিয়ে নিতে পারেন। তার দিয়ে একটা কম্পিউটারের মাধ্যমে আরেকটা কম্পিউটার কি করতে পারেন? ডেটা আদান প্রদান করতে পারেন তার দিয়ে। এখন মনে করেন যে ইনি বাংলাদেশে বাস করে, ইনি আমেরিকায় বাস করে, এটা কিভাবে হয়? এই যে এই দুইটা ডিভাইসে যুক্ত হওয়া, বা একটা কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ থাকে না, প্রতিটা ব্রাঞ্চের সাথে একটা ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চের সাথে যুক্ত থাকে, এটাও কি একটা ইন্টারনেট? আবার ধরেন যে আপনি আম, কি ইউজ করছেন, ফেসবুকের উদাহরণ দিতে ভালো লাগে না, আমরা দিতে পারি। ধরুন যে আপনি লিঙ্কডইন ইউজ করছেন, ঠিক আছে, লিঙ্কডইন ইউজ করছেন। তো লিঙ্কডইন তো আপনি একা ইউজ করছেন না, না? বা লিঙ্কডইন তো আপনার একার জন্য ব্যবহার, মানে আমার একার জন্য তো আর তৈরি করা হয়নি। পৃথিবীর প্রতিটা মানুষের জন্য তৈরি করা হয়েছে, যে যেমন ইউজ করতে পারে, তাই না? তো তাদের সাথে তাদের সার্ভার এবং আমার যুক্ত আছে, আমার সাথে আবার আপনার যুক্ত, আপনার সাথে আবার সার্ভার যুক্ত, মানে একে অপরের সাথে যুক্ত আছে কি লিঙ্কডইন।
রাইট, একে অপরের সাথে যুক্ত আছে, এটাই হচ্ছে ইন্টারনেট। মানে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে যুক্ত, একটা সার্ভারের সাথে আরেকটা সার্ভারের সাথে যুক্ত, ওই সার্ভারের সাথে আবার ডিভাইসের সাথে যুক্ত, মানে এরকম আর কি। এই যে যুক্ত, কানেক্ট হওয়া, এটা হচ্ছে ইন্টারনেট। আমি বলছিলাম ফার্স্টে যে আপনি রুম থেকে একটা রুম, আপনার নিজের রুমে পাশাপাশি কম্পিউটার আছে, আপনি তার লাগিয়ে কানেক্ট করে নিচ্ছেন। বাট পৃথিবী থেকে একটা পৃথিবী, সরি আরেকটা দেশ থেকে আরেকটা দেশে কিভাবে কানেক্ট করছেন, এটাও যদি আমি বলি ওয়ার দিয়ে হচ্ছে, আপনি কি বিশ্বাস করবেন? এটা তারের মাধ্যমে হচ্ছে। অবিশ্বাস করার কিছু নাই এখানে, এটা বিশ্বাসযোগ্য কথা। কারণ আমাদের ম্যাক্সিমাম ইন্টারনেট বা একটা সার্ভারের সাথে আরেকটা সার্ভার যুক্ত কি হবে জানেন? অপটিক্যাল ফাইবার দিয়ে। কি দিয়ে? অপটিক্যাল ফাইবার। ফাইবার মানে ঠিক আছে? আমি জানি না ফাইবার মানে ঠিক আছে কিনা। আহ ভুল থাকলে একটু ই করে নিন, ফাইবার না ভি আলাই, ফাইবারই দিলাম। তো অপটিক্যাল ফাইবার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে যুক্ত, এবং সেটা কি কিসের মাধ্যমে? আন্ডার সি, সমুদ্র পথে, সমুদ্রের নিচ দিয়ে, সমুদ্রের তলদেশ দিয়ে আমাদের অপটিক্যাল ফাইবার যুক্ত, একটা সার্ভার থেকে আরেকটা সার্ভার, একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রি, এভাবে যুক্ত রয়েছে। এবং সেটা এসে পৌঁছায় কোথায় জানেন? মনে করেন একটা সার্ভার, মেইন সার্ভার থেকে কোন একটা কান্ট্রি কি আইএসপির কাছে পৌঁছায়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলা হয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সেখান থেকে কোথায় যায় জানেন? রাউটার, সে দেশের রাউটারে, সেখান থেকে যায় কম্পিউটারে। এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে পুরো সিস্টেম। মেইন সার্ভার থেকে আমরা, ও আচ্ছা একটা সিস্টেম বাদ গেল, সেটা হচ্ছে কি যে অপটিক্যাল ফাইবার, যেটা লিখছিলাম আর কি, যে কেবল, আন্ডার সি কেবল, আন্ডার আন্ডার সি কেবল বলতে পারি। ওকে, এই সিস্টেমে আসলে আমরা ডেটাগুলো পাই। আমি আমি আগে মনে করতাম যে স্যাটেলাইটের মাধ্যমে হয়, কিন্তু আসলে ব্যাপারটা না। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই কানেকশন গুলো, এই ইন্টারনেট সার্ভার গুলো কোথায় থেকে পাই আমরা? আন্ডার সি আর অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে পাই। ঠিক আছে, সেখান থেকে আমরা পাই। তো দেখবেন যখন আপনি www.com লিখলেন, ধরেন যে আপনি লিখলেন যে এইচটিটিপিএস, ঠিক আছে, আপনি লিখলেন যে google.com লিখলেন, আপনার যদি ইন্টারনেট না থাকে, আপনার যদি কানেকশন না থাকে, আপনি সেখানে কি পাবেন? কিছু পাবেন? কিছু পাবেন না, ব্ল্যাঙ্ক দেখাবে, বা 404 দেখাবে, কিছু একটা দেখাবে, তাই না? কেন দেখাবে? কারণ আপনার সার্ভারের সাথে যুক্ত না, আপনি সার্ভারে পৌঁছাননি। আপনাকে সার্ভার সাথে পৌঁছাতে গেলে আপনার কোন একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে, যাতে করে সার্ভার থেকে ডেটা আপনাকে দিতে পারে। আপনি এখান থেকে এটা পাঠালেন, এই রিকোয়েস্টটা পাঠালেন কিসের মাধ্যমে? এইচটিটিপিএস রিকোয়েস্ট পাঠালেন, ব্রাউজার থেকে রিকোয়েস্ট পাঠালেন। ওই রিকোয়েস্ট তো সার্ভারে পৌঁছাইতে হবে। সার্ভার যদি না পৌঁছায়, যদি সার্ভার যদি না পৌঁছায়, তাহলে তো আপনি পাবেন না। ওই সার্ভার থেকে তো আপনি কিছু পাচ্ছেন না, আপনি পৌঁছাতেই পারেননি, তার সার্ভার থেকে আপনি ডেটা কিভাবে পাবেন? রাইট, তখন পেজ রিলোড বা সামথিং কিছু একটা টেক্সট দিয়ে বসে থাকে। তার মানে সার্ভার থেকে কানেকশন, অর্থাৎ আমাদের কাজটা কি? আপনি আপনি এইচটিটিপি রিকোয়েস্ট পাঠালেন, এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ওকে, এইচটিটিপি রিকোয়েস্ট পাঠালেন, কোথায় গেল? সার্ভার, সার্ভারে পাঠালেন ব্রাউজারের মাধ্যমে। পরবর্তীতে কি করলো? সেটা সার্ভার রিকোয়েস্ট পাঠালেন, তারপর কি করছে? সার্ভার সার্ভার রিসিভ করলো, বা রেসপন্স, রিসিভ বা রেসপন্স, সার্ভার রেসপন্স বলবেন এটা, আমাকে এটা বলে কি রেসপন্স বলি আমরা। সার্ভার রেসপন্স করলো, পরবর্তীতে আমাদের কি করলো? ডেটা, ডেটা সার্ভার থেকে কি করলো? রেসপন্স, সার্ভার রেসপন্স করলো, তারপরে কি করলো? আমাদের ডেটা সেন্ড করলো, সার্ভার সেন্ড টু ডেটা, সেন্ড করলো, তারপর কি করলো? রিসিভ, ব্রাউজার কি করলো? সে ডেটা রিসিভ করলো, ব্রাউজার রিসিভ করলো সে ডেটা, রিসিভ, কি হচ্ছে এটা? রিসিভ, ওকে, ব্রাউজার রিসিভ করলো, পরবর্তীতে সেটা আমাদের কি করলো?
স্ক্রিনে শো করলো ডিসপ্লে, ব্রাউজার সেটা কি করলো আমাদের ডিসপ্লে করে দিল। তো এই সিস্টেমে আসলে কাজটা হয়, বুঝতে পেরেছেন? ইন্টারনেটের কাজটা আসলে এটাই। তো আমরা আরো কিছু দেখতে পারি। কি দেখতে পারি আর? ভিডিও কমেন্ট হলো, আই হ্যাভ নো আইডিয়া। তার মানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এইচটিএমএল, সিএসএস, এটা কি জেএস। এখন আমরা এইচটিএমএল নিয়ে একটু দেখি, এইচটিএমএল নিয়ে একটু দেখাশোনা করি। সেটা হচ্ছে যে এইচটিএমএল কি হয় আসলে। আচ্ছা, আমি কোডে আজকে যাবই না, আমরা জাস্ট এতটুকু জানি যে ধরেন যে এইচটিএমএল এ অনেকগুলো ট্যাগ থাকে। ধরেন যে আমি হেডিং ট্যাগ দিলাম, এখানে করলাম যে দিস ইজ ফার্স্ট হেডিং। হ্যাঁ, ফার্স্ট হেডিং আমি বলছিলাম কয়টা হেডিং থাকে? 6টা। এই ওয়ান। তো এটা কি করবে জানেন? তো এটা দেখার পরে দেখলো যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল যখন পেলো, তো এইচ ওয়ান ট্যাগ পেয়েছে। এইচ ওয়ান ট্যাগটা কি করবে? এইচ ওয়ান ট্যাগটা আমি বলছিলাম কি করে এটা পরে, অর্থাৎ ব্রাউজারকে বলে যে এটা কি, এটা হেডিং, মানে এটা ফার্স্ট হেডিং, কিন্তু এটা ফার্স্ট হেডিং। এখানে কি আছে? দিস ইজ ফার্স্ট হেডিং, এটা লেখাও আছে দিস ইজ ফার্স্ট হেডিং। তো এটা কি হবে? ব্রাউজার পরে এগুলো করা হয়, পার্স করে। কি করে? এইচটিএমএল পার্স। এটাকে কি বলা হয়? এইচটিএমএল পার্স। এটা বুঝি আমরা, এটাকে কি বলা হয়? এইচটিএমএল পার্স। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এইচটিএমএল পার্স। এই পার্স, পার্সের মাধ্যমে পার্সিং করে যখন, তখন এটাকে কি বলা হয়? তখন হচ্ছে এটা টোকেনাইজেশন করে। টোকেনাইজেশন, টোকেনাইজেশন করা হয়। টোকেনাইজেশন কি এভাবে করবে? এইচ ওয়ান ট্যাগ, তারপর কি দিস ইজ, এটা এইচ, তারপর ওয়ান। ওকে, ঠিক আছে, এটা শুরু হলো, তার মানে কি এটা এটা হেডিং ট্যাগ দেখলো, দেখার পরে কি কি হচ্ছে? দিস, প্রতিটা ওয়ার্ড ভেঙে ভেঙে দেখবে। দেখার পরে এইগুলো কি, এইগুলো নিয়ে করবে কি? ডম ট্রি বানাবে। কি বানাবে? ডম ট্রি বানাবে। আমরা ডম নিয়ে আলোচনা করব, এটা জেস এর পার্ট। অর্থাৎ এটা কি বানাবে? ডম বানাবে। এই ডমই জাভাস্ক্রিপ্ট পড়ে। জাভাস্ক্রিপ্ট কি করে? এই ডমই পড়ে, এই ডমই চেঞ্জ করে, এই ডমই স্টাইল করে। সে এসটিএমএল চেনে না, সে ডম ট্রি চেনে। জাভাস্ক্রিপ্ট কি চেনে? ডম ট্রি চেনে, সে এসটিএমএল চেনে না। অর্থাৎ কি করলো? এইচটিএমএল পার্সিং, পার্সিং মাধ্যমে কি করলো? টোকেনাইজেশন করা, অর্থাৎ ছোট ছোট অংশে ভাগ করে ফেলা। এইচ ওয়ান এভাবে ভাঙা পড়ে, এইচ এইচ একটা ভাঙলো, এ ওয়ান একটা ভাঙলো, তারপর ইনটেক, তারপর এটা কি বল ট্যাগ করো, ই করে দিল, শেষ করলো। তারপর কি দিস টি এইচ আই এস এভাবে, তারপর স্পেস আই এস স্পেস এফ আই আর এস টি, এভাবে করে পড়তে থাকে, টোকেনাইজেশন করা। এবং এইগুলো নিয়ে পরবর্তী কি হয়? ড্রম ট্রি করা। ঠিক আছে, টোকেনাইজেশন করার পরে ড্রম ট্রি হয়। এবং এখানে আমাদের কোনো ইঞ্জিনের প্রয়োজন নেই। যেমন জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের কি প্রয়োজন? ভি8 ইঞ্জিন, এক্সিকিউশন ইঞ্জিন প্রয়োজন। এনে কোড এক্সিকিউট হয় না, এগুলো কি হয়? পার্সিং হয়। কি হয়? পার্সিং হয়। আমরা এটা যখন করে যাব তখন অবশ্যই এটা নিয়ে বলবো, ভালোভাবে বলবো, কোনো সমস্যা নেই। কিভাবে হয়, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু আহ, ই করি, যে ধরেন যে এটা আপনার ব্রাউজার, এটা ব্রাউজার, এটা হচ্ছে মনে করেন যে সার্ভার। এটা কি? সার্ভার। তার মানে আপনি এখান থেকে কি করলেন? রিকোয়েস্ট পাঠালেন। কি করলেন? এখান থেকে আপনি রিকোয়েস্ট পাঠালেন। ঠিক আছে, এখান থেকে রিকোয়েস্ট পাঠালেন, এখান থেকে সার্ভার থেকে আবার কি করছে? ডেটা যাচ্ছে। যদি আপনার রিকোয়েস্টটা ঠিক হয়, যদি না হয় তাহলে তো এখানে পৌঁছাবেই না। আপনি সার্ভারে দেখবে যে এই ডোমেন নামে কিছু আছে কিনা, দেখো তো, চেক করো তো। সে বলবে না, নাই তো, সাথে সাথে আপনাকে এরর মেসেজ দিবে। পাইনি যখন, সার্ভারে কোনো কিছু নাই, এরকম কোনো কিছুই নাই, ম্যাচ না করলে তো পাবে না, কোনো কিছু ডেটা দিবে না। তো এটা নিয়ে কাজটা হয় আর কি। আপনি কোনো ডেটা তখনই পাবেন যখন সেটা সার্ভারে থাকবে। ওয়েবসাইট ডেটা যদি সার্ভারে না থাকে তাহলে তো আপনি এরর পাবেন, আর যদি সার্ভারে থাকে তাহলে সেই ডেটাগুলো আপনি পাবেন।
তো আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে যাব। এরপরে আমরা HTML এর মেন কিছু পয়েন্টে হাত দিব, যেটা নিয়ে আলোচনা থাকবে একটা। আমরা ট্যাগ শিখবো, ট্যাগের ব্যবহার জানবো, ভালোভাবে জানার চেষ্টা করবো প্রতিটা পার্ট, প্রতিটা জিনিস, যাতে করে একবার শিখলেই আমাদের শেখাটা থাকে, যাতে করে বারবার একই জিনিস পড়তে না হয়। এটা মোট জিনিস। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইন্টারনেট কি, ব্রাউজার কি, ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, তারপরে পার্সিং কি, টোকেনাইজেশন কি, ড্রম ট্রি কিভাবে হয়, এই জিনিসটা বুঝতে পেরেছি। নেটওয়ার্ক কি, এটাও তো বুঝতে পারলাম যে নেটওয়ার্ক, ইন্টারনেট, নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, ইন্টারনেটকে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, মানে অনেকগুলো ইন্টারনেটে মিলে কি একটা নেটওয়ার্ক তৈরি হয় কিনা, হয়। এটাই আর কি, এটাকে বলা হয় কি নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। তো ইন্টারনেট নিয়ে হয়তো আরো আলোচনা মাঝখানে চলে আসবে, তখন আমরা আরো আলোচনা করব। তবে আপাতত যা করানো হয়েছে এগুলো জানলেই আমি মনে করি যে ইন্টারনেটের জন্য এনাফ। পরবর্তীতে আমরা আরো শিখবো ইনশাল্লাহ, শেখা তো শেষ নেই, আস্তে আস্তে শিখবো। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।